চলো আজকের আবার একটা নতুন টপিক, তার নাম কি? সামাজিক গবেষণার পর্যায় বা ধাপ, স্টেপ। হ্যাঁ, যে আমরা সামাজিক গবেষণা নিয়ে যেটা আমরা করেছি সেটা আগের একটা ভিডিওতে তোমাদের গেছে, যে সামাজিক গবেষণা কাকে বলে, সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলি কি কি। তো তারপরেই আসছে আর একটা নতুন টপিক, যে সামাজিক গবেষণার পর্যায় বা ধাপ। মানে তোমরা যে সামাজিক গবেষণাটা করবে সেগুলো তো কিছু একটা ধাপের মধ্য দিয়ে, পর্যায়ের মধ্য দিয়ে, স্টেপের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে। না হলে তো কি করে সম্ভব গবেষণা? গবেষণা তো না হলে করা যাবে না। অজানাকে কিভাবে তোমরা জানবে? আর কিছু স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। সেই স্টেপগুলি কি কি? না, একটা হচ্ছে, তার মধ্যে একটা স্টেপ প্রথমে আসছে, সেটা হচ্ছে সমস্যা নির্বাচন। প্রথম নম্বর, একদম ফার্স্ট স্টেপ সমস্যা নির্বাচন। কেন আমরা বলছি, এইবার আমি তোমাদের বলছি যে সামাজিক গবেষণা হচ্ছে কি একটা বৈজ্ঞানিক পদ্ধতি। হ্যাঁ, কারণ বৈজ্ঞানিক পদ্ধতি কেন বলা হচ্ছে, কারণ অনেকগুলো ধাপের মধ্য থেকে আমরা সমস্যার সমাধানে পৌঁছই, তত্ত্বে পৌঁছই, তথ্য থেকে তত্ত্বে পৌঁছই। সেই গবেষণার ক্ষেত্রে তথ্য সমস্যা নির্বাচন থেকে শুরু করে সাধারণ তত্ত্ব উন্নয়ন পর্যন্ত যে সমস্ত কার্যাবলী গবেষণার মাধ্যমে করা হয় সেগুলোকেই বলা হচ্ছে ধাপ বা পর্যায়। তাহলে মানে গবেষণার ক্ষেত্রে কি বলছি, যে তথ্য, গবেষণার ক্ষেত্রে আমি কি বললাম, যে তথ্য থেকে, তথ্য সমস্যা নির্বাচন থেকে শুরু করে, মানে এটা হচ্ছে প্রথম স্টেপ, তথ্য সমস্যা নির্বাচন থেকে শুরু করে সাধারণ তত্ত্ব উন্নয়ন পর্যন্ত। তত্ত্ব মানে তয় তয় ব তত্ত্ব, তত্ত্ব উন্নয়ন পর্যন্ত। তত্ত্ব হচ্ছে লাস্ট স্টেপ। ঠিক আছে? তাহলে তথ্য থেকে তত্ত্ব উন্নয়ন পর্যন্ত যে সমস্ত ধাপের মধ্য দিয়ে, কার্যাবলীর মধ্য দিয়ে আমরা গবেষণা করব, তারপরে একটা নির্দিষ্ট স্তরে গিয়ে আমরা পৌঁছবো, সেটাই হচ্ছে সামাজিক গবেষণার মানে 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 তোমার তত্ত্ব পৌঁছালাম, সমস্যার সমাধানে পৌঁছালাম। সেই সমস্যার সমাধানে যেতে গেলে আমাদেরকে কতগুলো ধাপের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। যদি আমরা এক্সাম্পল বলি, যেমন দারিদ্র, তারপরে দুর্ভিক্ষ, মানে যেটাকে বলা হচ্ছে, তারপরে তোমার শিশু শ্রমিক, চাইল্ড লেবার, তারপর আত্মহত্যা। এই সমস্ত যে সমাজে বিভিন্ন সমস্যা, যে সমস্ত ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো কেন ঘটছে, কি কারণে ঘটছে, সেই যে কারণ, তার প্রত্যেকটা স্টেপে মাধ্যমে, ধাপের মাধ্যমে আমাদের পৌঁছতে হবে। একদম প্রথমে যদি আমরা ধাপে পৌঁছাই, সেটা হচ্ছে প্রথম ধাপে, সেটা হচ্ছে কি না, সমস্যার নির্বাচন। মানে সমাজে তো বিভিন্ন সমস্যা হয়ে থাকে, এবং সেই সমস্যা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন কারণে হয়ে থাকে। যদি আমরা একটা এক্সাম্পল ধরে নিয়ে আমরা ধরি, সেটা নিয়ে বুঝি, তাহলে আমরা এই ধাপগুলোকে পরপর সুন্দর বুঝতে পারবো। হ্যাঁ, এই ধাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সামাজিক গবেষণার ক্ষেত্রে। তাহলে কি আসছে, এবং এই 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 যে সামাজিক গবেষণার পর্যায় বা ধাপ, এইটা নিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন আসে 5 নাম্বারের, দিয়েই দেয়। ক্লাস 11-এর জন্য 5 নাম্বারের তো দেবেই, এবং কলেজ লেভেলের জন্য 8 নাম্বার, 16 নাম্বার কিন্তু থাকে। হ্যাঁ, কলেজে কিন্তু তোমাদের 16 নাম্বার, 12 নাম্বারেরও এরকম দিয়ে দেয়। তাহলে তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ, তো একটা স্টেপও তোমাদের মিস করা যাবে না, এবং প্রত্যেকটা স্টেপ তোমাদের পরপর লিখতে হবে, তার সাথে সাথে একটু করে ব্যাখ্যা করে দিতে হবে তোমাদের। এবার তোমরা যদি কোনো স্টেপ জাম্প করো, সেটাতেও কিন্তু হবে না, কারণ এটা পরপর আছে, পরপর তোমাদের লিখতে হবে। সমস্যা নির্বাচন, প্রথম স্টেপ একদম শুরুতে কি সমস্যা নির্বাচন। আমরা যদি এক্সাম্পল ধরি যে আত্মহত্যা, সেই যে আত্মহত্যাটাকে ধরে নিই, তাহলে এই যে আত্মহত্যা কেন হচ্ছে, সেটা আমরা এটা একটা সমাজের সমস্যা। তাহলে আমাদের ফার্স্ট স্টেপে কি থাকতে হবে, যে সমস্যা নির্বাচন। না, সামাজিক গবেষণার একটা অন্যতম, একটা প্রাথমিক
ধাপই হলো সমস্যা নির্বাচন। হ্যাঁ, গবেষণার মূল বিষয় কিভাবে চিহ্নিত করার সঙ্গে সঙ্গে গবেষণার সমস্যাকে আমরা চিহ্নিত করে নেব, যে গবেষণাকে একটা স্থায়ী রূপ দেওয়াই হচ্ছে কি হবে গবেষকের, সামাজিক গবেষকের একটা কর্তব্য হবে। সেই জন্য সমস্যা নির্বাচন হচ্ছে প্রথম ধাপ। তারপরে কি আসছে না, সাম্প্রতিক পত্র পত্রিকা। সাম্প্রতিক পত্র পত্রিকার বিস্তারিত সমস্যা। কি বলা হচ্ছে সাম্প্রতিক পত্র পত্রিকা কেন বলা হচ্ছে বলো তো? কারণ গবেষণা যখন করতে হয় তখন তো শুধু আমরা একটা আত্মহত্যা কেন হচ্ছে ধরে নিয়ে আমরা বুঝে গেলাম যে কি কারণে হচ্ছে, কিছু মানুষকে জিজ্ঞেস করলাম, তার একটা তত্ত্ব দিয়ে দেবো না, সেটা করলে কিন্তু হবে না। কারণ এখানে যে সাম্প্রতিক মানে আগে সমাজ ব্যবস্থায় কিভাবে কি হয়েছিল, কেমন ধরনের ছিল, সেই সমস্ত কিছু আমাদের জানতে হবে। হ্যাঁ, তার জন্য আমাদের নির্ভর করতে হবে তখনকার সময়ের পত্রিকা। হুম, সেই আগেকার পত্রিকা মানে তখনকার সময়ে মানে পেপার নিউজ কাটতে হবে, বিভিন্ন গ্রন্থ থেকে বই কালেক্ট করে পড়তে হবে। ঠিক আছে, তারপরে সেখান থেকে কিছু কালেকশন করে বুঝে তারপরে তোমাদের ব্যাখ্যা করতে হবে। সেই জন্যে সেকেন্ড স্টেপ হচ্ছে সাম্প্রতিক পত্রপত্রিকার বিস্তারিত সমস্যা, এই জন্যে বলা হয়েছে। তাহলে তোমরা যদি লিখবে, কিভাবে লিখবে না, গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করা হলো, করার পরে কি হবে, তার একটা গবেষণামূলক সারসংক্ষেপ রচনার উদ্দেশ্যে, যেটা কেন মানে গবেষণার একটা সারসংক্ষেপ তো আমরা করব, রচনা করব, যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তার জন্য আমাদের বিভিন্ন পত্রপত্রিকা খুঁজতে হবে আমি বললাম। সেই রকম তাহলে তোমরা খাতায় লিখবে যে গবেষণার বিষয়বস্তু নির্ধারণের পর গবেষণামূলক সারসংক্ষেপ রচনার উদ্দেশ্যে সাম্প্রতিককালে সংশ্লিষ্ট পত্রপত্রিকা কিংবা মুদ্রিত রচনাবলীকে কেন্দ্র করে ব্যাপক সমীক্ষা ক্রিয়া গড়ে তুলতে হয়। গবেষকের দ্বারা গতিবিধি নির্ণয়ে সঠিক পথ গড়ে তুলতে পারে, এই ক্ষেত্রে একটি উন্নত পাঠাগার উপযোগী ভূমিকা পালন করতে পারে। এই কথাগুলো তোমরা লিখে দেবে যে উন্নত পাঠাগার, পাঠাগার থেকেও আমরা অনেক বই, ম্যাগাজিন থেকে অনেক কিছু তথ্য পেতে পারি। ঠিক আছে, নেক্সট স্টেপ কি আসছে না, গবেষণামূলক কার্যকারী প্রকল্প উন্নয়ন। গবেষণামূলক কার্যকারী প্রকল্প উন্নয়ন মানে কি না, গবেষণামূলক কার্যকারী প্রকল্প উন্নয়ন মানে গবেষণামূলক, তাহলে আমরা কি বলছিলাম যে গবেষণামূলক কার্যকারী প্রকল্প উন্নয়ন মানে এখানে বোঝাচ্ছে যে এই যে আমরা সমস্যাটা নির্বাচন করলাম, বিষয়বস্তু নির্বাচন করলাম, তারপরে আমরা নেক্সট স্টেপে আমরা কি করছি, পত্রপত্রিকা থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করছি, গ্রন্থাগার থেকে বিভিন্ন কালেক্ট করছি তথ্য। এইবার নেক্সট স্টেপে আমাদের করতে হবে গবেষণামূলক কার্যকারী প্রকল্প, মানে এখান থেকে আমাদের তৈরি করতে হবে বিভিন্ন প্রশ্নাবলী তৈরি করতে হবে, যে আমরা পর পর কিভাবে আমরা তোমার সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, কি কি প্রশ্ন জিজ্ঞেস করব, এগুলো আমাদেরকে এই কার্যকারী প্রকল্পের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, তারপরের নেক্সট স্টেপ কি আসছে, গবেষণার, হ্যাঁ, গবেষণার নকশা প্রস্তুত। হ্যাঁ, গবেষণার নকশা প্রস্তুত মানে তোমার এই পদ্ধতিতে গবেষণার কাজটি মানে এখানে এই যে গবেষণার নকশা প্রস্তুত, এখানে হচ্ছে কি হবে না, এখানে করতে হবে আমাদের, এখানে আমাদের প্রসেসটা হবে যে কোন পদ্ধতিতে হবে, কোথায় হবে, কার কাছ থেকে তথ্য নেওয়া হবে এবং কোন কোন মাধ্যম ব্যবহার করে তথ্য সংগৃহীত হবে, এই পর্যায়গুলো কিন্তু এখানে একটা নকশা করে নিতে হয়।
গবেষণার নকশা হচ্ছে মানে হচ্ছে এইটা বোঝাচ্ছে কিন্তু, যে কোথায় হবে, কার কাছ থেকে তথ্য গ্রহণ করতে হবে এবং কিভাবে তথ্য গ্রহণ করতে হবে, কোন মাধ্যম ব্যবহার করে তথ্য গ্রহণ করতে হবে। মাধ্যম মানে হয়তো পর্যবেক্ষণ করব, না ইন্টারভিউর মাধ্যমে তথ্য নেব, না কেস স্টাডির মাধ্যমে তথ্য নেব, না নমুনায়নের মাধ্যমে তথ্য নেব, মানে কিভাবে তথ্যটা সংগ্রহ করব, সেই তার একটা নকশা কিন্তু এখানে প্রস্তুত করতে হয়। এবং সেই সঙ্গে গবেষণার কাজে কি পরিমাণ সময় লাগবে, কি পরিমাণ অর্থ প্রয়োজন, তাও কিন্তু এই পর্যায়ে তুলে ধরা হয়। তাহলে বোঝা গেল যে গবেষণার নকশাটা কি। হ্যাঁ, তারপরে আসছে নমুনার নকশা প্রস্তুত। নমুনার নকশা প্রস্তুত মানে এখানে গবেষক কি করবে, গবেষণার সহায়ক সমগ্রক নির্বাচন করবেন। অর্থাৎ কিভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হলে নির্ধারিত গবেষণা যথাযথ হয়ে উঠবে সে বিষয়ে একটি নকশা প্রস্তুত করা হয়। বুঝতে পারলে আমি কি বললাম? যে একটা সমগ্রক মানে ধরো যেমন আত্মহত্যা আমরা এক্সাম্পল দিয়েছিলাম, সেই যে আত্মহত্যা যে এক্সাম্পল দিয়েছিলাম সেটাকে এবার জনে জনে তো আমরা প্রচুর জনের কাছ থেকে আমরা তথ্যটা নিতে পারবো না। সেই জন্য কি করা হয়, একটা তোমার সমগ্রক তৈরি করা হয়, 10 জন, 15 জন, 20 জন এরকম করে একটা নমুনা, একটা নকশা প্রস্তুত করা হয়। সেইভাবে কি হয়, সেদেরকে নির্বাচন করে সেটা কিভাবে নিতে হবে সেটা গবেষকরা তারা নকশা তৈরি করে নেয়। সেটাকেই বলছে নমুনার নকশা চিহ্নিতকরণ, মানে নমুনার নকশা প্রস্তুত। বুঝতে পারলে? তারপরে কি আসছে, নেক্সট স্টেপ আসছে কি, তথ্য সংগ্রহ। এই যে আসছে তথ্য, এগুলো কিন্তু সবই আমরা কি করলাম, এগুলো এই যে আগের যে পয়েন্টগুলো এগুলো কিন্তু সব আমরা পরপর স্টেপ তৈরি করলাম, যে কিভাবে আমরা নেব, কোথা থেকে আমরা কালেক্ট করব, ঠিক আছে, কোন কোন পর্যায়ে ব্যবহার করব, মানে কোন কোন মাধ্যম ব্যবহার করে নেব, এগুলো কিন্তু এই 5টা স্টেপের মাধ্যমে এটা করা হবে। তারপরে কি আসছে, নেক্সট স্টেপে হচ্ছে তথ্য সংগ্রহ। এবার আসছে কি, যে তথ্য সংগ্রহ কি, তথ্য সংগ্রহ কিন্তু আবার দুই ভাবে করা হয়। যে তথ্য সংগ্রহটা কি হবে না, তথ্য সংগ্রহ যথাযথ তথ্য সংগ্রহের উপর গবেষক মূলত সমস্যার মানে সমাধানে যথার্থ ফলাফল নির্বাচন করেন। যে সমাধানটা তথ্য সংগ্রহের উপর কিন্তু পুরো গবেষণাটাই নির্ভর করে আছে। মূলত দুই ভাবে তথ্য সংগৃহীত হয়। একটা কি, মূলত কি দুই ভাবে, একটা হচ্ছে না প্রত্যক্ষ প্রত্যক্ষ তথ্য সংগ্রহ, আর একটা হচ্ছে না পরোক্ষ পরোক্ষ তথ্য সংগ্রহ। ঠিক আছে, একটা তাহলে তথ্য সংগ্রহ দুই ভাবে করতে হবে, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ তথ্য। এই যে তথ্য সংগ্রহের উপর ডিপেন্ড করে আছে যে এর সমাধানটা কোন দিকে যাবে, তথ্যটা কোন দিকে। না প্রত্যক্ষ তথ্য কি, এই সমস্ত তথ্যগুলি কি গবেষক সরাসরি, প্রত্যক্ষ না সরাসরি তার গবেষণার জন্য তথ্য সংগ্রহ করে থাকে, সাধারণত সাক্ষাৎকার, প্রশ্ন তালিকা, পর্যবেক্ষণ এই প্রভৃতি কি মাধ্যম ব্যবহার করে করে থাকে। কোনটা না, এই প্রত্যক্ষ তথ্য সংগ্রহটা মানে তোমার পর্যবেক্ষণ করে, তারপরে তোমার প্রশ্নের মাধ্যমে, সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকে। হুম, এই প্রত্যক্ষ তথ্য সংগ্রহ করে থাকে। এবার পরোক্ষ তথ্য কিভাবে সংগ্রহ করবে, পরোক্ষভাবেও তথ্য সংগ্রহ করে গবেষক। একটা গবেষণা করতে গেলে তার তো কিভাবে করতে হবে, একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে করছে। না পরোক্ষ তথ্য সংগ্রহ করা হয় সরকারি নথিপত্র থেকে, তথ্য সংবাদ থেকে, প্রতিবেদন থেকে পরোক্ষ তথ্য সংগ্রহ করা হয়। বুঝতে পারলে? ব্যক্তিগত নথিপত্র থেকে এই যে পরোক্ষ তথ্য সংগ্রহ করা। তাহলে তথ্য সংগ্রহ আমরা দুই ভাবে করছি, একটা প্রত্যক্ষ তথ্য
আর একটা পরোক্ষ তথ্য। প্রত্যক্ষ তত্ত্বের ক্ষেত্রে কি বললাম, যে প্রত্যক্ষ তত্ত্ব হচ্ছে সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, প্রশ্নাবলী তো তালিকা তৈরি করে, প্রশ্নের তালিকা তৈরি করে প্রত্যক্ষ তথ্য সংগ্রহ করা হয়। আর পরোক্ষ তথ্য সংগ্রহ করা হয় বিভিন্ন প্রতিবেদন থেকে, সংবাদপত্র থেকে, তারপরে তোমার সরকারি নথিপত্র থেকে পরোক্ষ তথ্য সংগ্রহ করা হয়। এইবার তথ্য সংগ্রহ করা হয়ে গেল, তারপরে নেক্সট স্টেপে কি আসছে, তথ্য বিশ্লেষণ। তাহলে আমরা যে তথ্যটা সংগ্রহ করলাম সেই পরের স্টেপে আমাদের সেটাকে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, তাহলে তথ্য সংগৃহীত হওয়ার কালে তথ্য বিশ্লেষণের কাজ সাধারণত শুরু হয়ে থাকে। এই পর্যায়ে কতগুলি পরস্পর সম্পর্ক যুক্ত প্রক্রিয়া অনুসরণ হয়ে থাকে। তথ্য অবিন্যস্ত তথ্য উপায়সমূহকে কতগুলি বর্গে, ক্যাটাগরিতে, শ্রেণীতে বিভক্ত করা হবে। তারপর এর ফলে শ্রেণীসমূহকে সাংকেতিক করে সারণীর বিন্যাস করা হবে। হ্যাঁ, এবং পরবর্তীকালে এর উপর ভিত্তি করে অনুপাত, সমানুপাত, শতাংশের হার নির্ণয়ের দ্বারা বিভিন্ন শ্রেণী বা বর্গের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হবে। মানে তথ্য তাহলে বিশ্লেষণটা কিভাবে হচ্ছে বুঝতে পারলে, যে তথ্যটা সংগ্রহ হলো, তথ্য সংগ্রহের পর সেই তথ্যকে আবার কি হবে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে এবং বিভিন্ন ভাগ করে তারপরে সেটাকে বিশ্লেষণ করা হবে। তারপর সেটাকে বিভিন্ন সারণীর মাধ্যমে, কোডিং এর মাধ্যমে ব্যবহার করা হবে। তারপর সেটাকে অনুপাত, সমানুপাত, শতাংশে হারে ভাগ করা হবে। তারপরে সেটাকে তুলনা করা হবে। এইগুলো কাজ কিন্তু তথ্য বিশ্লেষণের কাছে, বিশ্লেষণের সময় স্টেপে ভাগের সময় করা হয়। বোঝা গেল? তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ হলো। তারপরে কি আসছে, তারপরে আসছে প্রকল্প, প্রকল্প অভীক্ষণ, প্রকল্প অভীক্ষণ, সাধারণীকরণ, ফলাফল। হ্যাঁ, ফলাফল, প্রকল্প অভীক্ষণ, সাধারণীকরণ, ফলাফল। এটা কি জিনিস না, তথ্য প্রক্রিয়াকরণ বিশ্লেষণের পরবর্তী পদক্ষেপটা কি হচ্ছে, প্রকল্প অভীক্ষণের মাধ্যমে যাচাই ক্রিয়া সম্পন্ন হতে পারে। এর ফলে সংগৃহীত উপায়ের প্রত্যাখ্যান গুরুত্ব দানের মাধ্যমে গবেষক সারণীকরণে পৌঁছে যেতে পারে। মানে হচ্ছে প্রকল্প বীক্ষণ করা হলো, মানে প্রকল্পর যে প্রকল্পটা আমরা নিয়েছিলাম যে আত্মহত্যা, সেটাকে অভীক্ষণ করা হলো, পর্যালোচনা করা হলো, বিশ্লেষণ করা হলো। তারপরে তার একটা সাধারণীকরণ মানে একটা ডেটা শিট তৈরি করা হলো। করার পরে সেটার হচ্ছে কি হতে পারে, সেই ফলাফলে একটা পৌঁছে যাওয়া হলো যে এই যে আত্মহত্যাটা হচ্ছে কি কারণে হচ্ছে, না সামাজিক, অর্থনৈতিক, না রাজনৈতিক, না সবগুলোই, কোন কারণে হচ্ছে, হুম, কোন সামাজিক কারণে, কোন সংঘাতে হচ্ছে, সেইটার একটা তো মানে তত্ত্বে পৌঁছানো গেল। হ্যাঁ, তারপরে কি আসছে, প্রতিবেদন প্রস্তুতিকরণ। প্রতিবেদন প্রস্তুতিকরণ, প্রতিবেদন প্রস্তুতিকরণ মানে কি, তোমার এই যে প্রতিবেদন প্রস্তুতিকরণ, এই প্রতিবেদন প্রস্তুতিকরণের ক্ষেত্রে না এখানে কি হয়, মানে হচ্ছে তোমরা মানে গবেষক কি করে, যে এত যে তোমার তথ্য রেডি করলো, এবার সেটাকে প্রতিবেদন করবে না, পোস্ট মানে সবার সামনে পেশ করবে। সেই যে পেশ করার সময় সেইটা হচ্ছে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে পেশ করবে। একটা প্রারম্ভিক পর্ব, মূল পর্ব, তারপরে হচ্ছে একটা অন্তিম পর্বের মাধ্যমে পেশ করবে। মানে কি, সূচিপত্র তৈরি করা, কৃতজ্ঞতা স্বীকার, যে আমরা প্রজেক্টের ক্ষেত্রে করি না, সেটাকেই বলা হচ্ছে প্রতিবেদন প্রস্তুতিকরণ। হুম, যে একটা শিরোনাম দেওয়া হবে, তারপরে তার কৃতজ্ঞতা স্বীকার, মুখবন্ধন, পারফেকশন, সূচিপত্র তৈরি করতে হবে। তারপরে মূল পর্বের মধ্যে কি কি থাকবে, বুঝতে পারলে, যে একটা প্রজেক্ট তৈরি করতে যেভাবে করতে হয় সেটাই হচ্ছে প্রতিবেদন প্রস্তুতিকরণ। হুম, তথ্য বিশ্লেষণ করা, ভূমিকা লেখা, এগুলো থাকবে লাস্টে। পরিশিষ্টে কোন গ্রন্থ থেকে আমরা কি কি ডেটা কালেক্ট, মানে কোন গ্রন্থগুলো আমরা হচ্ছে এই
মানে এই যে সমস্যাটা ছিল, যেমন হচ্ছে মানে এক্সাম্পলটা ছিল যে আত্মহত্যা, সেই আত্মহত্যার কারণগুলো কি কি, বা এই যে সাম্প্রতিক পত্রপত্রিকা যে আমি বলেছিলাম, সেই মানে সেই গ্রন্থের পত্রপত্রিকার নাম, সেটা লাস্টে হচ্ছে গ্রন্থাবঞ্জিতে আমাদের লিখতে হবে। এটাকেই বলা হচ্ছে প্রতিবেদন প্রস্তুতিকরণ। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে সামাজিক গবেষণার ক্ষেত্রে একজন গবেষক এই মানে পর্যায়গুলি অবলম্বন করে তত্ত্বে পরিণত করে। হ্যাঁ, তত্ত্ব তৈরি করে। তখন সেটা হচ্ছে একটা সঠিক সিদ্ধান্তে গবেষক পৌঁছতে পারে যে কি কারণে, কি কি কারণে সমস্যাগুলি হয়েছে এবং কেন হয়েছে, তার সমস্যার সমাধানের ক্ষেত্রে একজন গবেষক সঠিক সিদ্ধান্তে পৌঁছে যায়। বোঝা গেল? তো তাহলে হচ্ছে আমরা তাহলে কি বললাম, যে এতগুলো স্টেপ, তাহলে কতগুলো স্টেপ ছিল এখানে বলো তো কোথায়? এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে। সামাজিক গবেষণার পর্যায়, গবেষক কিভাবে গবেষণা করবে, সেখানে হচ্ছে সমস্যা নির্বাচন, সেকেন্ড হচ্ছে কি সাম্প্রতিক পত্রপত্রিকার বিস্তারিত সমস্যা, তারপর আসছে গবেষণামূলক কার্যকারী প্রকল্প উন্নয়ন, গবেষণার নকশা প্রস্তুত, নমুনার নকশা প্রস্তুত, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, প্রকল্প অভীক্ষণ, সাধারণীকরণ, ফলাফল, প্রতিবেদন প্রস্তুতিকরণ। ঠিক আছে, টোটাল হচ্ছে 9টা পর্যায় রয়েছে। এই 9টা পর্যায় কিন্তু তোমাদের খুব ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকেও শর্ট কোশ্চেন আসে তোমাদের। কি আসবে, যে প্রথম স্টেপটা কি, সামাজিক গবেষণার প্রথম পর্যায়ের নাম কি? এখানে এমসিকিউ দিয়ে দিতে পারে, প্রথম পর্যায় হিসেবে 4টে দিয়ে দিল, সেখান থেকে তোমাদের লিখতে হতে পারে। আবার দিতে পারে শেষ পর্যায় কোনটি, এরকম ভাবেও দিতে পারে। হ্যাঁ, থাকে এরকম প্রচুর সব কোশ্চেন থাকে। সেই জন্য তোমরা কিন্তু খুব ভালোভাবে ভালোভাবে তোমরা রেডি করবে এটাকে। হুম, বোঝা গেল সামাজিক গবেষণার পর্যায় বা ধাপ। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তত্ত্ব নিয়ে আমি আবার তোমাদের পরে আরো ভালো করে ডিসকাস করে দেব। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। ঠিক আছে, টাটা। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তাহলে তোমরা কি করবে না, আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে। হ্যাঁ, তোমাদের আমি আরো আরো তোমাদের অনেক অনেক পর পর অনেক অনেক ভিডিও দেব সমাজতত্ত্ব নিয়ে, সমাজের, কারণ আমি সমাজতত্ত্ব নিয়ে এমএ করেছি। ঠিক আছে, আমার কাছে মানে অনেক তোমার ইনফরমেশন আছে, যে সমাজতত্ত্বর, সমাজ সম্বন্ধে অনেক ধরনের ইনফরমেশন আছে। তাই জন্য তোমাদের যদি কোনো কোশ্চেনের উত্তর জানতে ইচ্ছে করে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের বলে দেবো, আমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চলো আজকের পর্যন্ত, টাটা।